2025-এ এবিএন চ্যানেলের তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আগামী দিনে সবার সুন্দর জীবন কাটুক, সবাই মিলেমিশে শান্তিতে থাকুন। আজ আর কোনো রাজনৈতিক খবর করব না, শুধু বলবো বছর শেষে কোন পথ দেশে। আজ একটু বলবো ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের পিছনের কিছু কথা, ইতিহাস। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বললেন অরুণ নেহেরু 1986 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। শাহবানু মামলা নিয়ে হিন্দুরা অত্যন্ত ক্ষুব্ধ। খোদ কেন্দ্রীয় গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলি তেমনই রিপোর্ট দিচ্ছে। রাজীব গান্ধী তখন খুব উদ্বিগ্ন। তিনি বুঝতে পারছেন ক্রমশই রাজনীতির মধ্যে হিন্দুত্ব প্রবেশ করছে। তার শাহবানু সিদ্ধান্ত সেই সুযোগ আরও বেশি করে এনে দিয়েছে কিছু হিন্দু সংগঠনের কাছে। 6 বছর আগে একটি নতুন দল তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টি। তাদের ছত্রছায়ায় কিছু সংগঠন উগ্রতা ছড়াচ্ছে। সেই রকম একটি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। 1985 সালে সেপ্টেম্বরে তারা সীতামারি থেকে অযোধ্যায় একটি রামযাত্রা করেছে। কমিটিও তৈরি হয়েছে, রামযাত্রা সমিতি। ওই সমিতির দাবি রামলালার পুজোর অধিকার দিতে হবে। এভাবে এই সৌধে তালাবন্দি করে রাখা বরদাস্ত করা হবে না। যদিও অযোধ্যার বাইরে দেশের অন্যত এভাবে এসব কেউ বিশেষ জানে না। এটা একটা জাতীয় ইস্যুও নয়। তবুও অরুণ নেহেরু বললেন এখন আমাদের কিছু একটা ব্যবস্থা নিতে হবে হিন্দুদের সন্তুষ্ট করার জন্যে। তাই বাবরি মসজিদ, রাম জন্মভূমির ওই প্রাঙ্গণে দুটো গেটের তালা খোলা যায়। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে আরও বললেন শুধু তালা খোলাই নয়, ওখানে একটা রামলীলার মন্দির নির্মাণ করলে হিন্দুরা আনন্দিত হবে। আমাদের সেটা ভাবা উচিত। রাজীব গান্ধী ভাবলেন মন্দির, সেটা কি এখনই করা ঠিক হবে নাকি ধীরে সুস্থে এগোনো দরকার? আগে দেখতে হবে আইনি কোনো জটিলতা আছে কিনা, কিছু তাতে আছে কিনা। তাতে অরুণ নেহেরু জানালেন প্রশাসনিক অর্ডার আছে, কোনো বিচার বিভাগীয় নির্দেশ নেই, তবু আমরা আইনত ব্যবস্থা নেব। রাজীব গান্ধী বললেন কিভাবে? অরুণ নেহেরু হেসে বললেন দেখা যাক, সব জানাবো। অরুণ নেহেরু বিশ্ব হিন্দু পরিষদের সুপ্রিমো অশোক সিঙ্গলকে বলেছিলেন আপনারা এক কাজ করুন, আদালতে একটি পিটিশন করুন যে বাবরি মসজিদের তালা খোলা হোক, ওখানে রামলালার পুজো হবে। বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু মামলা মকদ্দমায় যেতে রাজি হয়নি, তারা আন্দোলন করবে। এক বিস্ময়কর ঘটনা হলো কংগ্রেসের এক স্থানীয় নেতা উমেশ চন্দ্র পাণ্ডেকে দিয়ে ফৈজাবাদ আদালতে আবেদন করানো হলো। আর সেই আদালত নির্দেশ দিল বাবরি মসজিদ ও রাম জন্মভূমির বিতর্কিত সৌধে দুটি গেটের তালা খুললে মাথায় আকাশ ভেঙে পড়বে না। সেইভাবে সেদিন দুটো গেটের তালা ভাঙা হলো। তখন ছিল বিকেল 5:30। কিন্তু পরবর্তীকালে রাজীব গান্ধী আর অগ্রসর হওয়ার সময় পেলেন না। সামনে এসে গেল ব্রোফোস কাণ্ড। তিনি হয়ে পড়লেন টার্গেট। তিনি হয়ে গেলেন কোণঠাসা এবং একঘরে। 1989 সালে বিদায় নিলেন নির্বাচনে পরাস্ত হয়ে। আসলে তালা ভেঙে রামলীলার পুজোর সূত্রপাত এবং রাম মন্দির আন্দোলনের রাস্তা রাজীব গান্ধীই করে গেলেন। অথচ কংগ্রেসকে পরবর্তী 38 বছর ধরে মন্দির এবং হিন্দু বিরোধী তকমা হজম করতে হলো। সেই দিন কিন্তু ভারতীয় জনতা পার্টির 2 এমপি ছিল। সেই 2 এমপির দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 38 বছর পরে
22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করে বিশ্বকে জানালেন তিনি হিন্দু হৃদয়ের সম্রাট। অযোধ্যার বিতর্কিত সেই বাবরি মসজিদের তালা ভাঙার রায় এবং তালা ভাঙা কার্যকর হয়েছিল 1986 সালে 1 ফেব্রুয়ারিতে। আর সেদিন থেকেই শুরু হয় ভারতীয় রাজনৈতিক নতুন পটভূমি। আবার 1979 সালে 1 ফেব্রুয়ারিতে জনতা পার্টির সরকারে প্রধানমন্ত্রী মোরারজি দেশাই একটি কমিশন গঠন করেছিলেন অনগ্রসর সমাজের হাল হকিকত কি সেটা খতিয়ে দেখতে। কমিশনের প্রধানে বসানো হলো বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডলকে। তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মোরারজি দেশাই বুঝতে পেরেছিলেন সরকারের মধ্যে একটা চক্রান্ত চলছে, তাকে সরিয়ে দেওয়ার। তাই ওবিসি সমাজের এমপিদের কাছে টানার জন্য এই কমিশন গঠন। নিজের দল ভারী করতে সচেষ্ট হয়েছিলেন তিনি, যদিও সেই চেষ্টা সফল হয়নি। তবে সে এক অন্য কাহিনী। সেই মণ্ডল কমিশনের কাজ যখন সমাপ্ত হলো, এর রিপোর্ট তৈরি হলো, ততদিনে দুই সরকারে পতন ঘটে গেছে। ফিরে এসেছে আবার ইন্দিরা গান্ধী। 1980 সালে 31শে ডিসেম্বরে বিন্দেশ্বর প্রসাদ মণ্ডল তার কমিশনের রিপোর্ট ও সুপারিশ জমা দিলেন কি করা হবে তা নিয়ে। তখন আইনমন্ত্রী ছিলেন শিবশঙ্কর। শিবশঙ্করকে প্রশ্ন করলেন ইন্দিরা গান্ধী, আমাদের তাহলে কি করা উচিত? আইনমন্ত্রী শিবশঙ্কর বললেন, রিপোর্টটা মন্ত্রী গোষ্ঠীর দেওয়া উচিত পর্যালোচনার জন্য, তারা খতিয়ে দেখুক। এদিকে মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য বিরোধীরা প্রবল চাপ দিচ্ছিল। এই অবস্থায় মন্ত্রী গোষ্ঠীর চেয়ারম্যান করা হলো ভিপি নরসিমহা রাওকে। মাঝে মধ্যেই ইন্দিরা গান্ধী জানতে চান কমিটির কি হাল, কতটা কাজ এগোচ্ছে। তখন নরসিমহা রাও বললেন, আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে। তারপর 1984 সালে 31শে অক্টোবরে ইন্দিরা গান্ধী নিহত হন। তারপর রাজীব গান্ধী সেই কমিশনকে চাপ দিলেন না। অতএব মণ্ডল কমিশনের রিপোর্ট চলে গেল ঠান্ডা ঘরে। 1990 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে বিশ্বনাথ প্রতাপ সিং জানিয়ে দিলেন মণ্ডল কমিশনের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 1990 সালে 7ই আগস্ট যুদ্ধকালীন তৎপরতায় প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং লোকসভায় ঘোষণা করলেন মণ্ডল কমিশনের কথা। ভারতের রাজনীতি দুটি ধারায় জন্ম হলো সেই বছরে। অযোধ্যায় রাম জন্মভূমির রথযাত্রা ঘোষণা করলেন লালকৃষ্ণ আদবানি আর ভিপি সিং। 27% ওবিসি সংরক্ষণে ব্যর্থ হয়ে ভারতের জাতীয় কংগ্রেস সেই থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কংগ্রেস। 2024 সালে এসে দেখা গেল অবশেষে সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধীর মুখে এখন সারাক্ষণ মন্ত্রের মতো শোনা যায় কাস্ট সেন্সারের দাবি, আর অন্যদিকে মন্দিরে মন্দিরে পুজো করার ছবি তুলে শেয়ার করতে হয় সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সমস্যা হলো এখন অনেক দেরি হয়ে গেছে রাহুলজি। এখন হিন্দুত্বের নামে ভোট হলে জনতা বিজেপিকেই ভোট দেবে। মণ্ডল ইস্যুতে ভোট হলে এক ঝাঁক কাস্ট আইডেন্টিটার দল আছে রাজ্যে রাজ্যে, তারাই ভোট পাবে। তাই কংগ্রেসের জন্য আর কোনো শূন্যস্থান নেই। তাই রাহুল গান্ধী বেছে নিয়েছেন একটি বিস্ফোরক শক্তিশালী হাতিয়ার, সংবিধান। তার পকেটে এখন সারাক্ষণ থাকে এই সংবিধান গ্রন্থটি। তিনি বলেন এটা কোনো বই নয়, এটা একটা আইডিয়া। ঠিক 35 বছর পর 2024 সালে এও দেখা গেল হিন্দুত্ব ও মণ্ডল দুই ইস্যুকে পরাস্ত করে দিল একটি গ্রন্থ এবং একটি প্রকল্প। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর স্বপ্নকে ধ্বংস করে দিল সংবিধান নামক গ্রন্থ। বিজেপি একা ক্ষমতাসীন হলে সংবিধান বদলে দেবে,
বিজেপি সংবিধানের বিরোধী এই প্রচার করে মহাজোট ইন্ডিয়া বিপুল সাফল্য পেয়েছিল লোকসভা ভোটে। তার পাশাপাশি কয়েকটি ইস্যু উঠে এসেছিল রাজ্যে রাজ্যে, তার মধ্যে মহিলাদের সরাসরি আর্থিক সাহায্য, সেটা বিভিন্ন নামে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। যেমন বাংলাতে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নামে, লাডলি বয়না যোজনা, মাইয়া সম্মান যোজনা, লাডলি লক্ষ্মী যোজনা, নাম অনেক কাজ এক। বছরের শেষে এসে দেশের রাজধানী দিল্লির ভোটের প্রাক্কালে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন নতুন প্রকল্প, সেই একই মহিলা সম্মান যোজনা। সব রাজ্যে ভোট জয়ের একটাই ওষুধ, মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া। এখন দেশে যা দেখা যাচ্ছে সেটা হলো এই প্রকল্পের বিরোধিতা করার অর্থ হলো রাজনৈতিকভাবে আত্মহত্যা করা। 2024 সালে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় আক্ষেপ হলো তিনি পরপর 3 বার একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হতে পারেননি। তিনি আবারও ইন্দিরা গান্ধীর কাছে হেরে গেলেন। 2025 সালে ধর্ম বা জাতপাত ইস্যু নিয়ে ভোট হবে আমার তা মনে হচ্ছে না, কারণ ভারতের রাজনৈতিক চরিত্র আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আর ধর্ম জাতপাত ইস্যু করে ভোটের বৈতরণী পার হওয়া যাবে না। সেই কারণে ক্রমশই প্রমাণ পাওয়া যাচ্ছে, কেউ বলে খয়রাতি, কেউ বলে ভিক্ষা, কেউ বলে রেউড়ি। যে যাই বলুক, নতুন ভারতের রাজনীতির আঙিনায় ছড়িয়ে আছে সেই আর্থিক সহায়তা প্রদান। আজ প্রতিবেদনটি ভালো লাগলে কমেন্ট করবেন। এই প্রতিবেদনটিতে কোথাও কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে ও জানতে পারবো। আগামী নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এই বলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।